স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। গুলশান এভিনিউয়ের ফিরোজায় কেমন আছেন ৭৪ বছরের ঊর্ধ্ব বেগম খালেদা জিয়া, এমন প্রশ্ন দলীয় নেতাকর্মীর পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদেরও। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়া বিএনপি প্রধান এখন দৃশ্যমান রাজনীতিতে নেই। বক্তৃতা বিবৃতি দিতেও মানা সাবেক প্রধানমন্ত্রীর। সিনিয়র নেতারা জানান ৯ মাস ধরে বাসায় নিঃসঙ্গ খালেদা জিয়ার হাঁটা চলায় সাহায্য নিতে হয়, প্রতিদিনই পরীক্ষা করতে হয় রক্তচাপ ও ডায়াবেটিসের। এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর উদ্যোগও আছে স্থগিত। মারুফা রহমানের প্রতিবেদন। দুর্নীতি মামলায় কারাভোগ করতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি লাভের পর এখন দিন পার করছেন রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। কিন্তু কেমন আছেন তিনি? করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কাবস্থায় শুধু ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরাই তার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন। প্রয়োজনে দলের কাউকে ডেকে পাঠান বিএনপি প্রধান নিজেই। ডাক্তাররা যায় সেটা কি সুগার, তারপরে ওই যে প্রেশার, এগুলোই মাপতে টাকতে পারে, এর বাইরে অন্য কিছু না। ওনার মূল যে সমস্যা আছে হাঁটুর ব্যথাটা, এইটার চিকিৎসাটা তো হচ্ছে না একেবারেই না। এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা তো হসপিটালে গিয়েই করতে হয়। যদি একটা এক্সরে করতে হয় বা একটা আলট্রাসাউন্ড করতে হয়, তো এগুলো তো হসপিটালে যেতেই হয়। তো এই যাবৎকালে উনি হসপিটাল তো যান নাই। পারিবারিক ও দলের সিনিয়ররা বলছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অস্টিও আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা সব রোগী বিদ্যমান। এখনও চলাফেরায় অন্যের সাহায্য নিতে হয়। ব্যথা কমেনি শরীরের বিভিন্ন জয়েন্টে। বাসায় 2জন নার্স স্থায়ীভাবে রাখা হয়েছে। তারা বাসায় থেকেই বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং ফিজিওথেরাপি দিচ্ছেন। এছাড়া তার মেরুদণ্ড, বাম হাত ও ঘাড়ের দিকে শক্ত হয়ে যায়। 2 হাঁটুও প্রতিস্থাপন করা। তিনি রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান। বাম চোখেও একটু সমস্যা রয়েছে তার। দলের নেতারা বলছেন উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া দরকার। তবে এ বিষয়ে এখনো সম্মতি জানাননি খোদ খালেদা জিয়া আর সরকার দুপক্ষই। দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, কিন্তু দল জানে যে ওনার পরিবারের পক্ষ থেকে এটা চেষ্টা করা হচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজেই বাইরে যেতে চান কিনা সেটাও তো দলের গোচরে আগে আসতে হবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের একাংশ বলছেন শর্ত সাপেক্ষে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশ যেতে চান না। উচ্চ আদালত থেকে জামিন নিয়েই বিএনপি প্রধান যেতে চান দেশের বাইরে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আজ আদালতে অভিযোগপত্র দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 8 আসামির মধ্যে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অংশ নেওয়া ও বাকি 2 জনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ওই রাতেই ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মহানগরের শাহপরান থানায় 6 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর 8 আসামিকে পর্যায়ক্রমে 5 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। আর রাসেল, মামলার অভিযোগপত্র নিয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের আদালত পাড়ায়। আমরা জানতে পেরেছি যে হয়তো আজকে এখন এই আদালত পাড়া এখন পর্যন্ত ওপেন হয়নি, অফিসিয়াল কার্যক্রম শুরু হয়নি। হয়তো 10টার পরে অফিসিয়াল কার্যক্রম শুরু হলে হয়তো যে কোনো সময় এই সিলেটের এমসি কলেজের এই নেক্ষারজনক ধর্ষণ মামলার অভিযোগপত্রটা হয়তো দাখিল করতে পারে পুলিশ, এরকম পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো 10টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় তারা এই অভিযোগপত্রটি আসলে দাখিল করবে। কারণ হচ্ছে এই দাখিল করার পরে 12টার দিকে আমাদের একটি প্রেস কনফারেন্স রয়েছে। হয়তো প্রেস কনফারেন্সের পরে আসলে এই মামলার পুঙ্খানুপুঙ্খভাবে আমরা হয়তো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো যে কতজন অভিযুক্ত, কতজন খালাস কিংবা অন্য কোনো কিছু আছে কিনা।
আসলে আর আনঅফিসিয়ালি যেটা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আপনি আগেই এই নিউজের ক্ষেত্রেই বলেছেন যে এই ঘটনার যে 8 জন অভিযুক্ত ছিল এবং 8 জন আসামি ছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এখন জেল হাজতে আছে, তাদের সবাইকে অভিযুক্ত করেই আসলে এই চার্জশিটটি দাখিল করা হচ্ছে। তবে এর মধ্যে যে 8 জনের মধ্যে 6 জন আসলে সরাসরি আমাদের জানিয়েছেন যেটা পুলিশ, যে 8 জনের মধ্যে 6 জন সরাসরি ধর্ষণের সাথে জড়িত এবং 2 জন বাকি 2 জন এই ধর্ষণের এই সহযোগী হিসাবে জড়িত রয়েছেন। এর মূল বিষয়টি হচ্ছে যে তারা দীর্ঘদিন থেকে প্রায় 2 মাস থেকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে বা বিস্তারিত তদন্তের পরে তারা আসলে এই চার্জশিটটি দাখিল করছে। আর চার্জশিটের সবচেয়ে বড় যে সাক্ষী সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। তো গতকালকে পুলিশ আমাদেরকে জানিয়েছে ডিএনএ টেস্টের যে 8 জনের ডিএনএ টেস্ট করা হয়েছিল গত 1 এবং 2 অক্টোবর, তো সেই ডিএনএ রিপোর্টের মধ্যে যে 6 জনের সরাসরি তারা এই সংশ্লিষ্টতা পেয়েছে এবং 2 জনের তারা আসলে ওই রকম প্রমাণ পায়নি, এরকমটি তারা আমাদেরকে জানিয়েছে। আর মূলত তারা আমাদেরকে জানিয়েছেন তদন্তকালীন এই আলামত, বাদী, ভিকটিম এবং অন্য সাক্ষী আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ডিএনএ এই প্রতিবেদন বিশ্লেষণ করেই আসলে আজকে তারা এই তদন্ত প্রতিবেদন জমা দেবে। আর তারা আমাদেরকে জানিয়েছে যে 6 জন আসলে সরাসরি যুক্ত, তাদের নামও আমাদেরকে মোটামুটি বলেছে। তারা হচ্ছে সরাসরি জড়িত হচ্ছে সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর এবং রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এই 6 জন হচ্ছে সরাসরি জড়িত হিসাবে তারা আমাদেরকে বলেছে। আর বাকি যে 2 জন হচ্ছে আইনুদ্দিন এবং মিসবাহুল ইসলাম রাজন, তারা 2 জন আসলে সহযোগী হিসাবে তারা এই দর্শন কাজে সহযোগী হিসাবে তারা জড়িত ছিল। এই হচ্ছে আসলে সিলেট থেকে অবস্থা। তবে সাধারণ সিলেটের মানুষ আশা করছে আসলে এই চার্জশিটের পর দ্রুত হয়তো কোনো সিদ্ধান্ত আসবে এবং আদালত কোনো রায় দেবে যা দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। আফসার। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী রাসেল সিলেট থেকে যুক্ত হয়েছিলেন। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলার বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন তিনি। আগামীকাল থেকে শুরু হতে পারে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর। এই পর্যন্ত 5000 রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য নিবন্ধন করেছে। তবে প্রথম ধাপে ঠিক কতজনকে নেওয়া হবে সেটি এখনও নিশ্চিত না। এদিকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার ব্যাপারে জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। কক্সবাজার প্রতিনিধি আইয়ুবুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় নেওয়ার 3 বছর পেরিয়েছে আগেই। আন্তর্জাতিক মহলের মায়াকান্না কিংবা মিয়ানমারের প্রতিশ্রুতি, বাস্তবে কোনো কিছুই কাজে আসেনি। শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং 3 বছরে বিপর্যয়ের মুখে পড়েছে কক্সবাজারের আর্থসামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। হুমকিতে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও। আর এজন্য 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে যাচ্ছে সরকার। রোহিঙ্গাদের জন্য পাকা দালান কোঠা, রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, হাসপাতাল, বিদ্যুৎ সেবা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জীবিকা নির্বাহের ব্যবস্থা সহ যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাসানচর। নিজ চোখে সেসব দেখে সন্তুষ্ট দেশীয় এনজিও সংস্থার প্রতিনিধিরা। আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত। সেখানে আমরা মনে স্থির করেছি আমরা কাজ করব। ভাসানচর আমি ভিজিট করেছি, ওইটা আমার পছন্দ হয়েছে, পরিবেশ বান্ধব মনে হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগির ভাসানচরে নেওয়া হবে প্রথম ধাপের রোহিঙ্গাদের। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রোহিঙ্গাদের এই ভাসানচর যাত্রা নিয়ে কাজ করছি। অনেকেই তাদের সম্মতি প্রকাশ করছে, আমরা তাদের নিয়ে কাজ করছি। আমরা আশা করি আমরা তাদেরকে ভাসানচর নিয়ে যেতে সক্ষম হব। রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত না করার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। স্বেচ্ছায় যেতে চাওয়া রোহিঙ্গাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আর ঢাকায় এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, স্থানান্তর প্রক্রিয়া অবশ্যই হতে হবে স্বেচ্ছায়। আমরা রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবর্ষণ বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটার জন্য অপেক্ষা করছি। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে গেল সেপ্টেম্বরে সরকার 40 রোহিঙ্গাকে ভাসানচর দেখাতে নিয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সেখানে থাকতে উচ্ছ্বাস প্রকাশ করলেও কক্সবাজার ক্যাম্পে ফিরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভিন্ন অভিমত দেয়। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা।
পদ্মা রেল সংযোগ প্রকল্পের ত্রুটির সমাধান হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী। প্রয়োজনে দুটি পিলার ভেঙে সমন্বয় করা হবে বলে জানান তিনি। ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা রেল লিংক প্রকল্পের রেল স্লিপার কারখানা পরিদর্শন শেষে এসব জানান রেলমন্ত্রী। এ সময় প্রকল্প পরিচালক জানান, সব চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মা রেল সংযোগের জন্য প্রস্তুত রেল স্লিপার কারখানা। ফরিদপুর থেকে ফিরে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। এখানেই প্রস্তুত হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হাজার হাজার স্লিপার, যেসব স্লিপারের উপর ভর করে ঢাকা থেকে পদ্মা পার হয়ে দক্ষিণ পশ্চিম আর উত্তরেও নতুন রেলপথে ছুটবে ট্রেন। বুধবার দুপুর 1টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় রেল স্লিপার কারখানা পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সঙ্গে ছিলেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের চীনা প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ঘুরে দেখেন বিশাল জায়গা নিয়ে গড়ে তোলা আধুনিক এই রেল স্লিপার কারখানা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য বিশাল এই স্লিপার কারখানা প্রতিষ্ঠা করেছে নির্মাণকারী কর্তৃপক্ষ। প্রতিদিন যেখানে অন্তত 500 স্লিপার তৈরি করা সম্ভব। আর পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য এই কারখানা থেকে প্রস্তুত করা হবে 3,70,000-এরও বেশি রেলওয়ে স্লিপার। কারখানা পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি রেলমন্ত্রী জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেল চালু করতে চায় সরকার। আমাদের সড়ক পথ যদি মুক্ত করা হবে, টার্গেট দিয়েছি যে আমরাও রেল যাতে এই ভাঙ্গা থেকে আমরা মাওয়া পর্যন্ত রেল ব্রিজের উপর দিয়ে আমরা যদি নিয়ে যেতে পারি, অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখতেছি এটাকে আর কি। এ সময় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ত্রুটির সমাধান বিষয়ে। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে। সমাধান যেটা সড়ক যেটা চেয়েছে সেটাই সমাধান হয়েছে। আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব, যদি ভাঙ্গা লাগে ভাঙবো, যদি সরা নিতে হয় সরাই নেব। কতটা পিলার? 2টা। মন্ত্রী আরো জানান, করোনা এবং বন্যার কারণে কাজে পিছিয়ে গেলেও এখন ফিরছে সেই গতি। More than 370,000 pieces needed in short time, so that's why we built one of the most advanced standardized automatic sleeper factory here to meet the requirement of the whole projects. নতুন করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি সহ সংশ্লিষ্টরা। তবে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেন পদ্মা সেতুতে ওঠার যে প্রকল্প তার মেয়াদ 2024 সাল পর্যন্তই থাকছে। প্লাবন রহমান, নিউজ 24, ফরিদপুর। 2021-এর মধ্যেই করোনা মোকাবেলায় আরও পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ পাওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া টিকা ফাইজার। ব্রিটেনের টিকেটের অনুমোদনের বিষয়টি মার্কিনীদের মনেও আস্থা যোগাবে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই ব্যাপক পরিসরে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে করোনার ভুয়া টিকা বাজারে ছাড়া নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। আগামী সপ্তাহেই ব্রিটেনে সর্বসাধারণের জন্য প্রয়োগ শুরু করছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের করোনা ভ্যাকসিন। বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর এবার ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাসও দিল প্রতিষ্ঠানটি। বুধবার ফাইজারের প্রধান কার্যনির্বাহী অ্যালবার্ট বোল্লা জানান, আগামী বছরের মধ্যেই করোনা মোকাবেলার জন্য আরও পর্যাপ্ত টিকার ডোজ নিয়ে প্রস্তুত থাকবেন তারা। ব্রিটেনে ভ্যাকসিনটির 4টি ধাপে সরবরাহের প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্কাই নিউজ। বেলজিয়ামে উৎপাদিত ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচারিং, বাক্সগুলো হিমশীতল সংরক্ষণাগারে স্থানান্তর, সরবরাহের প্রস্তুতি এবং সবশেষে বিতরণ। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদনের প্রত্যাশা করছে ফাইজার। আর ব্রিটেনে অনুমোদনের ব্যাপারটি মার্কিনীদের মনে আরও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। 15 ডিসেম্বর নিউ ইয়র্কে প্রথম চালানে 1,70,000 ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন গভর্নর এন্ড্রু কুয়োমো। এদিকে আগামী সপ্তাহেই রাশিয়ায় ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে মস্কো 1 লাখেরও বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। নিজ নাগরিকদের বিনামূল্যে করোনা টিকা বিতরণের জন্য বুধবার পার্লামেন্টে বিল পাশ করেছে জাপান। এরই মধ্যে চীনের 5টি করোনা ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছেন চীনা ভাইস প্রিমিয়ার সান চুনলান।
অন্যদিকে মুনাফা হাসিলের জন্য সংঘবদ্ধ অপরাধী চক্র করোনার ভুয়া টিকার বাজারে ছাড়তে পারে, এমনটাই সতর্কতা জারি করেছে ইন্টারপোল। 194টি সদস্য দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। পুরনো ইঞ্জিনের বিমান, অল্প দিনের প্রশিক্ষণ, নিচ থেকে হচ্ছে পাকিস্তানিদের গুলিবর্ষণ, এর মাঝেই বীরুত্তম শামসুল আলম আক্রমণ করেন। 3 ডিসেম্বর রাতে 6 ঘন্টারও বেশি সময় তিনি আকাশে ছিলেন যুদ্ধ করতে। মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা শুনিয়েছেন নিউজ 24-কে শুকন নামিরের প্রতিবেদনে। আর যদি একটা গুলি চলে, উত্তাল মার্চ 1971। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। রাজপথে তখন আন্দোলনের উত্তাপ, স্লোগানের ঝড়। এরই মাঝে পাকিস্তানিরা গোপনে থেকে সৈন্য আর যুদ্ধ সরঞ্জাম আনতে থাকে ঢাকায়। শামসুল আলম তখন কাজ করেন পাকিস্তান বিমান বাহিনীতে। বঙ্গবন্ধুকে যুদ্ধ প্রস্তুতির এই গোপন খবর দেন। ইয়াহিয়া খান, ভুট্টো এন্ড অন্যান্য যত রাজনীতিবিদের কথা হচ্ছে কিভাবে পাওয়ার হ্যান্ড ওভার করবে। ব্যারিস্টার কেজেড আলমের মাধ্যমে আমি বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠাচ্ছি যে আপনি তো কথা বলছেন কিন্তু আমি তো ট্রুপ নিয়ে আসতেছি আমরা। সো ওরা কিন্তু ধোকা দিচ্ছে আপনাদের। জুন মাসে তিনি ঢাকায় পালিয়ে এসে আটক হন। মুক্তি পান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপর পালিয়ে যান ভারতে। সেখানে তখন মাত্র শুরু হয়েছে মুক্তিবাহিনীর বিমান উইংয়ের কাজ। সেখানে যোগ দেন শামসুল আলম। 28 সেপ্টেম্বর 1971 সালে বিমান বাহিনী গঠন করা হলো অফিসিয়ালি, এবং এটা ওপেন করলো এয়ার চিফ মার্শাল পিসি লাল, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ। ডিমাপুরে ওপেন হলো এবং আমরা যারা ছিলাম বৈমানিক সবাই এক্সপিরিয়েন্স পাইলট ছিলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো অটার এয়ারক্রাফটে। 3 ডিসেম্বর 1971 ভারতের কমলপুর থেকে তিনি ও আকরাম আহমেদ অটার বিমান নিয়ে যাত্রা শুরু করেন চট্টগ্রামের দিকে। মধ্যরাতে আক্রমণ করেন চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। আজকে যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায় সাপ্লাই, তাহলে ট্যাঙ্কও চলবে না, গাড়িও চলবে না, প্লেনও চলবে না। এইটা যদি ধ্বংস করা যায়, মেইন কাজ উইল বি ডান। রকেট দিয়ে তেলের ডিপোতে নির্ভুল নিশানায় আঘাত হানেন। এদিকে পাকিস্তানিরা নিচ থেকে শুরু করেছে গুলিবর্ষণ। জীবনের ঝুঁকি নিয়ে শামসুল আলমের বাহিনী আক্রমণ করেন আবারও। শুধু ইঞ্জিন ছাড়া আর একটা পুরনো প্রথম মহাযুদ্ধের একটা কম্পাস ছাড়া আর কিচ্ছু ছিল না। তার মাধ্যমে টোটাল মিশন আমরা ফ্লাই করেছি অলমোস্ট 6.5 ঘন্টা। স্বপ্নের বাংলাদেশ পেয়েছেন। হতাশ না হয়ে তরুণ প্রজন্ম এই সোনার বাংলাকে করবে আরও গৌরবান্বিত। এটাই বীর উত্তম শামসুল আলমের প্রত্যাশা। শুকন নামির, নিউজ 24, ঢাকা। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। শারীরিক বা মানসিকভাবে শতভাগ সক্ষমতা না থাকলেও প্রতিবন্ধী নাগরিকদেরও রয়েছে উন্নয়নে ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের পূর্ণ অধিকার। সংশ্লিষ্টরা বলছেন, তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে প্রয়োজন সুনির্দিষ্ট ব্যবস্থা ও কর্মকৌশল। আর সেই লক্ষ্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সমাজের আর 10 জন মানুষ যেভাবে জীবনযাপন, চলাফেরা ও কার্যক্রম করেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতার কারণে অনেকেই সেই কাজগুলো করতে পারেন না। আর এরকম মানুষদের গায়ে আমরা প্রতিবন্ধিতার তকমা লাগিয়ে দিয়ে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে থাকি। অথচ প্রতিবন্ধী নাগরিকদেরও রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। শত প্রতিবন্ধকতা পেরিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিগত দিনগুলোতে বিশেষ এই জনগোষ্ঠীও অবদান রেখেছে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে। আর তাদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ক্ষেত্রগুলো তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। যারা প্রতিবন্ধিতার সনদ দেওয়ার দায়িত্ব, যারা ডায়াগনোসিস করার দায়িত্ব, তাদের কোনো ডাটাবেস নেই প্রতিবন্ধীদের। তাহলে আপনি ভাবেন, আপনার কাছে যখন কোনো সংখ্যা নেই তখন আপনার তাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই। এটা একটা বড় সমস্যা। আমাদের যে আইনটা আছে, আইনটাকে যারা বাস্তবায়ন করেন, সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে সমন্বয়ের একটা অভাব আর বাজেটের সুষম বন্টনের অভাব আছে। অন্যদিকে সমাজের এই বিশেষ নাগরিকদের নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কাজ চলছে আমাদের মন্ত্রণালয়ে, সেগুলি আমরা অচিরে সেগুলি প্রকাশ করব, কোন কোন স্কুলগুলিকে শিক্ষাদানের অনুমতি দেওয়া যায়। আমরা হুইল চেয়ার দিচ্ছি, আমরা ওই বিভিন্ন রকম উপকরণ দিচ্ছি আমরা প্রতিবন্ধীদেরকে তাদের চলাফেরার জন্য, শিক্ষার জন্য আমরা বিভিন্ন উপকরণ দেওয়া আছে। তো এটা কিন্তু ঠিক না, যেন এটা সুষম হচ্ছে না।
কুসংস্কার, ভয় এবং সহিংসতা থেকে বেরিয়ে এসে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ হবে, এমন চাওয়া সকলের। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের আশার আলো দেখাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। অন্য 10টি শিশুর মতোই আদর যত্নে বেড়ে উঠছে এই প্রতিষ্ঠানে থাকা কয়েকশো প্রতিবন্ধী। সংশ্লিষ্টরা বলছেন, উপযুক্ত সেবা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ পেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম এই প্রতিবন্ধী জনগোষ্ঠী। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের অধীনে 1999 সালে চালু করা হয় প্রতিবন্ধী স্কুল ও হোস্টেল। উদ্দেশ্য ছিল 6 থেকে 16 বছর বয়সী প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন করা। তবে গেল 17 বছরে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ঠিকানাবিহীন মানসিক প্রতিবন্ধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। শিশুদের প্রতিষ্ঠান হলেও প্রাপ্তবয়স্ক 25 জন মানসিক প্রতিবন্ধী এখন এই প্রতিষ্ঠানের বাসিন্দা। মেয়েরা যারা আছে কয়েকজন সেলাই কাজ করে, ওরা নিজেদের জামা কাপড়ে কোথাও সেলাই ছুটে গেলে বা সেলোয়ার যেটা সেলাই করা দরকার হলে ওরা নিজেরা সেলাই করে এবং এগুলি আমরা তাদের পড়তে দিই। এই হোস্টেলে 50 জনের সিট থাকলেও গাদাগাদি করে থাকছেন 125 জন। এখানকার বেশিরভাগ শিশু কিশোরের পরিবারের খোঁজ নেই, তবুও মা বাবার আদরেই বড় হচ্ছে তারা। আমার বাড়ি বাজিতপুর, আমার আব্বু পুলিশ। আমি ছোটবেলাকে আমি হারিয়ে গেছি, আমি এখানে এলে বড় হয়ে গেছি। সংশ্লিষ্টরা বলছেন, উপযুক্ত সেবা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ পেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম এই প্রতিবন্ধী জনগোষ্ঠী। আমরা 4টি স্তরে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চতর, আমরা প্রায় জনপ্রতি 1200 টাকা মাসিক হারে আমরা তাদেরকে ভাতা দিয়ে শিক্ষা উপবৃত্তি দিয়ে দিচ্ছি। তবে অসুস্থ প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তর চানগাঁওতে গড়ে তুলেছে চিকিৎসা কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জের হাওর অঞ্চলে সাধারণত নভেম্বর মাস থেকে শুরু হয় বোরো চাষাবাদের কাজ। চলতি মৌসুমে সময় মতো হাওরের পানি নিষ্কাশন না হওয়ায় বোরো ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। বোরো আবাদের চাষ দেরিতে শুরু হলে আগাম বন্যায় ফসল হানিরও আশঙ্কায় তারা। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের রাস্তা অকেজো হয়ে পড়ায় ধীর গতিতে পানি কমছে। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওর পাড়ের মানুষের একমাত্র ফসল বোরো। এর উপর কৃষকদের সারা বছরের সংসার খরচ, চিকিৎসা ও সন্তানদের পড়ালেখা নির্ভর করে। এবছর 4 দফা বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সকল নদী নালায় প্রয়োজনের তুলনায় পানি বেশি থাকায় সময়মতো নিষ্কাশিত হচ্ছে না হাওরের পানি। এতে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। কৃষকরা জানান, বোরো ধানের বীজতলা তৈরির সময় হলেও এখনও পানির নিচে রয়েছে পাগনার হাওর, খরচার হাওর সহ ছোট বড় প্রায় 50টি হাওরের বীজতলা। অন্য বছর নভেম্বরের শেষ দিকে বীজতলা তৈরি করে বপন করা হয়। ডিসেম্বরের শেষের দিকে ক্ষেতে চারা রোপণ শুরু হয়। সঠিক সময়ে বীজ বপন ও চারা রোপণ করতে না পারলে আগাম বন্যায় ফসল হানির আশঙ্কাও রয়েছে। এই কারণে চিন্তাত আছি, চিন্তাত আছে না, আউট থেকে পানি কমলে গৃষ্টি করতাম। যদি পানি কমে তো তাড়াতাড়ি যাতে আমরা রোপণ করতে পারি, এরকম একটা আশা করতেছি। হাওরের পানি নিষ্কাশনের জন্য ফসল রক্ষা বাঁধ কাটা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এই 16 দিয়ে যাতে যেখানে পানি আস্তে আস্তে নামতেছে সেখানে আমরা জাতগুলো রিপ্লেস করতে পারি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। সুনামগঞ্জে বোরো আবাদের জন্য হাইব্রিড, উপসি ও স্থানীয় জাতের প্রায় 11,000 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে টাঙ্গাইলের বৈরাগ নদী। এ বিষয়ে বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, আপনাকে স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদে। সরজমিনে নদীর অবস্থা এই মুহূর্তে কি দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আফসার, শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমি যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল
যে গোপালপুর এলাকায়, এবং এটি পৌরসভার পাশ দিয়ে বয়ে চলেছে এই নদীটি। এই বৈরার নদীটি অনেকটাই প্রশস্ত ছিল, এখন কিন্তু অনেকটাই দখলদাররা কিন্তু দখল করে তারা বিভিন্ন স্থাপনা ইতিমধ্যেই তৈরি করেছেন, এবং এই পৌরসভার যে বজ্র এবং ময়লা আবর্জনা বিভিন্নভাবে তারা এটি ময়লা আবর্জনা ফেলিয়ে অনেকটাই কিন্তু তারা দখল আসলে অনেকটাই কিন্তু এই বৈরার নদীতে হয়েছে। এবং দেখতেই পারবেন যে অনেকটাই আসলে এই নদীটি যেটি প্রবাহমান ছিল, এবং অনেকটাই কিন্তু এই নদীর যে আশেপাশে বিভিন্ন ঘর বাড়ি এবং দোকানপাট কিন্তু আসলে ইতিমধ্যে নির্মাণ করেছে। এবং এই নদীটি একটি সময় আসলে অনেকটাই যে লঞ্চ এবং বড় বড় যে নৌকা এবং বিভিন্ন ধরনের যে ট্রলার সেটি কিন্তু আসলে দেখা যেত। এখন কিন্তু অনেকটাই মৃতপ্রায়, নদীর দুপাশ দিয়ে স্থাপনা তৈরি করার কারণে নদীটি অনেকটাই যে পানির প্রবাহ মুখ সেটি কিন্তু অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এবং এই নদীর আসলে তারা এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বলছেন যে নদীটি আসলে এখন কিন্তু দখল হচ্ছে। তো আমরা একটু কথা বলবো এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে। আপনি একটু বলবেন যে নদী কেমন ছিল এবং কতটা ওই ট্রান্সমিটার তো নিয়ে নদী সড়কের পর্যন্ত সব চাপায় চুপে দখল করে খাই হারছে। আমরা নদী চাই, ছিল নদীটা দুই সাইড থেকে চাপাইয়া বইরা একজনে খাল বানিয়ে আলাইছে। আমরা এই নদীটা যত তাড়াতাড়ি খোলন হয় সরকারের কাছে এটাই আমাদের আবেদন। জি, আপনি একটু বলবেন কি অবস্থা, নদী কেমন ছিল এবং কারা এটা আসলে দখল করছে? এটা তো আসলে নদী আছিল আমাদের এই 30 মিটার এই পর্যন্ত, আর এই পাশে আছিল পশ্চিম পাশে আছিল এই রাস্তা থেকে এটা সম্পূর্ণ এই দিক দিয়ে কোনো বাসা বাড়ি ছিল না। এরা এই দিক দিয়া অনেক নৌকা ছিল যারা নৌকা দিয়া ব্যবসা বাণিজ্য করতো। আর নৌকা তো বলা দূরস্থান, এটা বুট নৌকা নিয়ে যে আমরা সাধারণত পারমু এরকম কোনো পর্যায়ে নাই। আর এটা প্রতাপশালীরা আস্তে আস্তে দখল করতে করতে এখন বৈরা নদীটা সুন্দর একটা খালের পরিণত হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো আফসার শুনছিলেন যে এই যে নদী তারা প্রভাবশালীরা কিন্তু দখল করে রেখেছে, এবং এলাকাবাসী তারা বলছেন যে এই নদীটি তারা এই খননের মধ্য দিয়ে এবং যেটি দখল রয়েছে সেই দখল যেন উদ্ধার করে নদীটি আগের পুনরায় উজ্জীবিত করা হয়। এই ছিল আফসার আমার কাছে সর্বশেষ বৈরার নদী নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আতিক টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন। টাঙ্গাইলের বৈরাগ নদীর দখল দূষণের বিষয়ে সরজমিনে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। ক্যান্সার রোগীর সংখ্যায় বেশ এগিয়ে বন্দরনগরী চট্টগ্রাম। দু একটি বেসরকারি হাসপাতাল আর চট্টগ্রাম মেডিকেলের রেডিওলজি বিভাগ ছাড়া সেখানে ক্যান্সার চিকিৎসা নেই বললেই চলে। এর মাঝে আশার আলো দেখাচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল গড়ার উদ্যোগ। প্রধানমন্ত্রীর ভিত্তি স্থাপনের পরই শুরু হবে বহুতল ভবন নির্মাণ। নয়ন বড়জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আপাতত নকশাতেই সীমাবদ্ধ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে নির্মিতব্য ক্যান্সার হাসপাতাল। হয়ে গেছে জমি নির্বাচন ও প্রয়োজনীয় অর্থের যোগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেই শুরু হবে কাজ। চট্টগ্রামবাসীর জন্য এটি সুখবরই বটে। মাস্টার প্ল্যানের অংশ হিসাবে বর্তমানে আমরা 500 কোটি টাকার একটা 16তলা ভবনের কাজ করছি। প্রতিটি ফ্লোর কিন্তু 50 লক্ষ স্কয়ার ফিট করে। এখন মা ও শিশু হাসপাতালের বিশেষ ওয়ার্ডে চলছে ক্যান্সার চিকিৎসা। পরিচালনা পরিষদের সভাপতি বলছেন, চিকিৎসার পাশাপাশি গবেষণাতেও কাজ করবে বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটি। 3 থেকে 5 কোটি টাকা আছে, বা প্রজেক্টগুলো শেষ শুরু করলে আমাদের সব টাকাগুলো চলে আসবে। যেহেতু আমরা শুরু এখনো করি নাই, এটা আমি বিশ্বাস করি যে যখনই শুরু করবো জনগণ এবং সরকার আমাদের পাশে এগিয়ে আসবেন। বর্তমানে চট্টগ্রামের অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য ভারতে পাড়ি জমান। অনেকে চট্টগ্রাম মেডিকেল ও অন্যান্য ক্লিনিকের চিকিৎসা নেন। নির্মিতব্য হাসপাতাল ভারত নির্ভরতা কমাবে বলে আশা রোগী ও স্বজনদের। দিন দিন ক্যান্সার রোগীর পরিমাণ বাড়তেছে, এটা যত দ্রুত হবে ভালো হবে আমাদের জন্য অনেক সুবিধা। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, বিশেষায়িত হাসপাতাল পুরো চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।
বিশ্বমানের ক্যান্সার হাসপাতালটা হলে আমরা সব ধরনের ফ্যাসিলিটি দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখা যাবে যে চিটাগাংয়ের রোগীদেরকে আর ঢাকাও যেতে হবে না বা দেশের বাইরেও যাওয়া লাগবে না। বর্তমানে চট্টগ্রামে ক্যান্সার রোগীর সংখ্যা 4 লাখের বেশি। প্রতি বছর এই সংখ্যা বাড়ছেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এক বছরে চুয়াডাঙ্গায় আগাম জাতের শিমের আবাদ বেড়েছে প্রায় 1.5 গুণ। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় শিম চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। জামান আক্তারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় প্রতি বছরই আগাম জাতের শিমের আবাদ বৃদ্ধি পাচ্ছে। এখানকার মাটি ও আবহাওয়া শিম চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান 1 বিঘা জমিতে শিমের আবাদ করতে খরচ হয় 15 থেকে 20 হাজার টাকা, অথচ বিঘা প্রতি শিমের ফলন হয় 35 থেকে 40 মণ পর্যন্ত। সে হিসেবে বিঘা প্রতি লাভ হয় 70 থেকে 80 হাজার টাকা। বাজারে শিমের দর চড়া থাকায় লাভও হচ্ছে তাদের। 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়, আর আমরা বছরে ফলন পাই বিঘায় আপনার হয়েছে 30 থেকে 40 মণ। আমার 1.5 বিঘা সিম ছিল, অন্য বছর তুলনায় সিমের দাম ভালো। এখানকার শিমের মান ভালো হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এই কিনা বেচা করে বিভিন্ন জায়গাতে আমদানি করে এখান থেকে সেল দিই। আমাদের এই সিমটা চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন জেলায় যায়, যেমন চিটাগাং, সিলেট, নোয়াখালী। শিমের আবাদ বৃদ্ধিতে ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সিমটাতে যাতে অতিরিক্ত বিষ বা অন্যরকম না দেয়, সেজন্য আমরা চাষিদেরকে তাদেরকে আইপিএম বা এই জাতীয় জৈবিক বালাইনাশক ব্যবহার করে সিমটাকে যদি নিরাপদভাবে আমাদের কাছে আসে সেইভাবে আমরা কৃষি বিভাগকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গেল বছর চুয়াডাঙ্গায় শিমের আবাদ হয়েছিল 890 হেক্টর জমিতে। এবছর 1275 হেক্টর জমিতে শিমের আবাদ করেছে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চাঁদের বুকে নেমেছে চীনের চন্দ্রযান চ্যাংই-5 মুন। গেল 4 দশকের মধ্যে চাঁদের নমুনা সংগ্রহে এ ধরনের অভিযান এবারই প্রথম। বটিক চ্যাং-5 মিশনটি পৃথিবীতে ফিরে আসার জন্য শিলা এবং ধুলোর নমুনা সংগ্রহ করেছে, যা ছিল ধরাছোঁয়ার বাইরে। আর এটি যদি হয় 44 বছরের মধ্যে বেইজিংয়ের জন্য বড় অর্জন এই চন্দ্রাভিযান। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় 4টা 53 চাঁদে অবতরণ করে চন্দ্রযান চ্যাং-ই-5। এদিন চাঁদের নুড়িপাথর ও মাটির নমুনা সংগ্রহ ড্রিলিং করে যানটি। প্রথমবারের মতো চাঁদে স্বয়ংক্রিয় নমুনা সংগ্রহ করায় এর মাধ্যমে চাঁদের উৎপত্তি, গঠন সম্পর্কে জানতে এবং আগ্নেয়গিরির সক্রিয়তা বুঝতে বিজ্ঞানীদের সহযোগিতা করবে বলে জানিয়েছে দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন CNSA। শনিবার চন্দ্রযানটি 112 ঘন্টা মহাকাশ সফর শেষে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কক্ষপথে প্রবেশ করে। মঙ্গলবার চাঁদের নিকট প্রান্তে অবতরণ করে চ্যাং-ই-5 মুন। চাঁদের উপরিভাগে অবতীর্ণ হয়েছে চ্যাং-ই-5। এটি চন্দ্রযান অভিযানের প্রথম পদক্ষেপ। সেখানে ড্রিলিং করে একটি খুব গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এটা খুব ভালো। আমরা এই মিশনের আগে 2 বার অবতরণ করেছি, তবে এবার ল্যান্ডার ইউতু চন্দ্র রোভারের চেয়ে ভারী ছিল, তাই লক্ষ্য সফল হয়েছে। 44 বছরে এটি বড় অর্জন চীনের। যানটি পরিকল্পনা অনুযায়ী পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহ করে চন্দ্রযানটি সফলভাবে পৃথিবীতে ফিরতে পারলে বিশেষ তালিকায় স্থান পাবে বেইজিং। এই তালিকায় এতদিন ছিল কেবল যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নাম। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল বিরতিহীন সংবাদ এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাই।